নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের তৃণমূলে যোগদানে জল্পনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। বললেন, রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। 2 বছরের জন্য ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তে চ্যালেঞ্জ, হাইকোর্টের দ্বারস্থ শান্তনু সেন। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহা। সোমবার শুনানি। 4 অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার পর কসবার ল কলেজের বিভিন্ন অংশে 3D ম্যাপিং। ইউনিয়ন রুম, গার্ড রুম, শৌচালয় করা হয় 3D ম্যাপিং। গরমে হাঁসফাঁস ইউরোপ। তাপপ্রবাহের কারণে মৃত্যু 8 জনের। বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে একাধিক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 5টি দেশ সফরের দ্বিতীয় ধাপে ত্রিনিদাদ ও টোবাগোয় পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে ঘিরেই আয়োজন করা হয়েছিল এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অফ অনার। প্রধানমন্ত্রীর আগমনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। একই সঙ্গে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ভারতীয় পৌরাণিক চরিত্রদের পোশাকে সাজা মানুষের উপস্থিতি গোটা পরিবেশকে বর্ণময় করে তুলেছিল। 5টি দেশ সফরের দ্বিতীয় ধাপে ত্রিনিদাদ ও টোবাগোয় পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিয়ারকো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসর। তাকে ঘিরেই আয়োজন করা হয়েছে এক জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা ও গার্ড অফ অনার। প্রধানমন্ত্রী মোদীর আগমনে বিমানবন্দরে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিশিষ্টজনেরা। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও ভারতীয় পৌরাণিক চরিত্রদের পোশাকে সাজা মানুষের উপস্থিতিও গোটা পরিবেশকে করে তোলে বর্ণময়। এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, পোর্ট অফ স্পেনে পৌঁছালাম। প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসর এবং মন্ত্রিসভার সদস্যদের আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর 2 দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। এটি ভারতের প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগো সফর এবং 1999 সালের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে এই দেশে এলেন। মোদী তার এক্স হ্যান্ডেলে আরও লেখেন, ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর বন্ধুত্ব আগামী দিনে আরও ভালো জায়গায় পৌঁছতে চলেছে, আমি তাই কামনা করি। একটি পোস্টের মাধ্যমে অভ্যর্থনার মুহূর্তগুলি ছবিও শেয়ার করছেন তিনি। হোটেলে পৌঁছানোর পরে প্রবাসী ভারতীয়রা তাকে ভারত মাতা কি জয় ও মোদি মোদি ধ্বনিতে স্বাগত জানাতে থাকেন। এই সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টন কার্লা কাঙ্গালু এবং প্রধানমন্ত্রী পারসাদ বিসেসরের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল বিষয় হবে দ্বিপাক্ষিক সম্পর্কে কিভাবে আরও গভীর ও সম্প্রসারিত করা যায়। প্রধানমন্ত্রী মোদী দেশটির সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবে বলে আশা করা হচ্ছে। এই সফর ভারত ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে নতুন দিশা দেখাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। দেশের জনসংখ্যা বৃদ্ধি করতে নতুন কৌশল নিচ্ছে চীনের শি জিনপিং এর সরকার। যে সমস্ত পরিবারের সন্তানের জন্ম হবে তাদের হাতে হাতে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শীঘ্রই সন্তান জন্মে ভর্তুকি ঘোষণা করতে পারেন জিনপিং। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে রক্ষা করতেই এই পদক্ষেপ। দীর্ঘদিন ধরেই জনসংখ্যার হ্রাসের সমস্যায় ভুগছে চীন। সূত্রের খবর, চীনে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক কমে এসেছে। দম্পতিরা সন্তান পালনে আগ্রহ হারিয়েছেন, মনোযোগী হয়েছেন সঞ্চয়। একটা সময় জনসংখ্যাই চীনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছিল। 2016 সাল পর্যন্ত চীনে চালু ছিল 1 সন্তান নীতি, অর্থাৎ একটির বেশি সন্তান গ্রহণ করতে পারবেন না দম্পতিরা। তবে 2016 সালে সেই নিয়ম তুলে নেয় বেজিং। বরং দম্পতিদের আরও বেশি সংখ্যক সন্তান গ্রহণে উৎসাহ দেওয়া হতে থাকে। তবে তারপর থেকে জন্ম আরও কমেছে। পরিসংখ্যান বলছে 2016 সালে চীনে 1,88,00,000 মানুষের জন্ম হয়েছিল। 2024 সালে তা প্রায় অর্ধেক, 95 লক্ষ। জন্ম কমে আসায় চীনের অর্থনীতি ধুঁকছে। যে বয়সে মানুষ সবচেয়ে বেশি কর্মক্ষম থাকে সেই বয়সের মানুষের সংখ্যা কমে গেছে। বেড়েছে বৃদ্ধের সংখ্যা। এতে অর্থনীতিতে লাভ হচ্ছে না, মিলছে না শ্রমিক, বাড়ছে না উৎপাদন। সূত্রের খবর, চীন সরকার পরিস্থিতি বদলাতে সন্তান প্রতি ভর্তুকি দেওয়ার পরিকল্পনা করেছে। দম্পতিদের প্রতি সন্তানের জন্য বছরে 3,600 ইউয়ান দেওয়া হতে পারে। চলতি বছরের 1 জানুয়ারি বা তারপর থেকে যাদের জন্ম তাদের পরিবার এই টাকা পাবে। 3 বছর পর্যন্ত এই টাকা দেওয়া হবে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করেনি জিনপিং। 2023 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা হারায় চীন। তাদের টপকে জনবহুলের তালিকায় শীর্ষে পৌঁছে যায় ভারত। এভাবে চলতে থাকলে 2050 সালের মধ্যে চীনের জনসংখ্যা নেমে আসবে মাত্র 130 কোটিতে। 2100 সালের মধ্যে তা কমে হতে পারে 80 কোটি। হাই নিউজ নেটওয়ার্ক।
প্রায় 4 বছর আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও এতদিন পর্যন্ত কোনো দেশই সেই দেশের তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। বৃহস্পতিবার প্রথম দেশ হিসেবে তালিবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। রাশিয়ায় তালিবান নিযুক্ত আফগান দূত গুল হাসানকেও মস্কোর অতিথি হিসেবে মেনে নিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে এটা ক্রেমলিনের কৌশল পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। 2021 সালে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সমর্থনপূর্ণ আফগান সরকারের অপসারণের পর বিশ্বের বহু দেশেই আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া অবশ্য সে পথে হাঁটেনি, তবে এতদিন মস্কোর আফগান দূতাবাসের সামনে আফগানিস্তানের তিরঙ্গা পতাকাই দেখা যেত। বৃহস্পতিবার রুশ সংবাদ সংস্থা তাস দেখিয়েছে সেই পতাকা বদলে তালিবানের সাদা পতাকা লাগানো হয়েছে ওই দূতাবাসে। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসেই তালিবানের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা প্রত্যাহার করে নিয়েছিল পুতিন প্রশাসন। তখনই জল্পনা ছড়ায় যে তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে মস্কো। বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি আফগানিস্তানের সরকারকে সরকারি স্বীকৃতি দেওয়া হলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, রাশিয়া এবং আফগানিস্তানের ইতিহাসে এটা একটা বড় মাইলফলক হতে চলেছে। বৃহস্পতিবারই মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ায় তালিবানের দূতের সঙ্গে দেখা করেন রুশ উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কা। 80-র দশকে আফগানিস্তানে ক্ষমতা দখলের দ্বন্দ্বে হস্তক্ষেপ এবং গৃহযুদ্ধের তিক্ত ইতিহাসের সঙ্গে জড়িত রাশিয়া 1989 সালে সেনা প্রত্যাহারের পর থেকে কাবুলের সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিল মস্কো। তবে তালিবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তানকে কেন্দ্র করে নয়া অক্ষ গড়ে ওঠে। ইরানের সঙ্গে আফগানিস্তানের প্রায় 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই কারণেও আফগানিস্তানের একটি গুরুত্ব রয়েছে। ভারতের মতন বহু দেশ আনুষ্ঠানিকভাবে এই সরকারকে স্বীকৃতি না দিলেও কাবুলের সঙ্গে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তালিবান শাসিত আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন, নারীদের ক্ষমতা খর্ব করা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনও বারবার বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবানের আস্থা অর্জনের পথে কয়েক ধাপ এগিয়ে এলো বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া। বৃহস্পতিবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথা হয়েছে, কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথনে তেমন লাভ হয়নি। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে তিনি আলোচনা করেছেন, কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এই আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি। তারপর শুক্রবার মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। কিভ কর্তৃপক্ষের হিসাব বলছে রাতভর হামলায় অন্তত 23 জন গুরুতর জখম হয়েছেন। 13 ঘন্টা ধরে বিস্ফোরকবাহী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 13 ঘন্টায় মোট 539টি ড্রোন ছুড়েছে রাশিয়া। তার মধ্যে 476টি ড্রোন আকাশে আটকে দেওয়া হয়েছে। তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছাড়েনি। ড্রোন হামলার নিরিখে এটি নজির। এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত 11টি ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় থাকতে হয়েছে ইউক্রেনের মানুষকে। ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে। একাধিক শহরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। কিভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হানা হয়েছে। ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া, দাবি করেছে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রী। তাদের গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে ডাচ মন্ত্রী জানিয়েছেন, নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়া অভ্যাসে পরিণত করে ফেলেছে। অবিলম্বে তা বন্ধ করা দরকার। রাশিয়ার ওপর বিধিনিষেধ আরও জোরদার করার দাবিও তুলেছেন তিনি। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রথমবার ক্লোরোপিক্রিন ব্যবহার করেছিল। এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার বর্তমানে নিষিদ্ধ। বৃহস্পতিবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প বলেন, আমাদের কথা হয়েছে, অনেকক্ষণ ধরেই কথা হয়েছে, অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। ইরান নিয়ে এবং ইউক্রেন নিয়ে, যুদ্ধ নিয়ে কথা হয়েছে, কিন্তু কথাবার্তার পর আমি খুশি হতে পারছি না। চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছিলেন তিনি। গত 20 জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এই নিয়ে ষষ্ঠবার পুতিনের সঙ্গে তার ফোনে কথা হলো। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার বিষয়েও আলোচনা চলেছে। ক্ষমতায় আসার আগে ট্রাম্প জানিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ হওয়া শুধু সময়ের অপেক্ষা। এ বিষয়ে তিনি প্রথম থেকেই আশাবাদী ছিলেন, কিন্তু এখনো সফল হননি। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য একটি অনুষ্ঠানের মাঝপথ থেকেই বেরিয়ে গেলেন পুতিন। জানালেন, অপেক্ষা করতে হলে রেগে যেতে পারে। বৃহস্পতিবার মস্কোয় একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন পুতিন। সেখানে হঠাৎই বক্তৃতা থামিয়ে দেন তিনি।
তারপরেই উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, দয়া করে রেগে যাবেন না, বুঝতে পারছি আমি আরো একটু বলতে পারতাম, কিন্তু ট্রাম্পকে অপেক্ষা করানো বাজে বিষয় হবে, তিনি রেগে যেতে পারেন। ট্রাম্প এবং পুতিনের ফোনে কথোপকথনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পশ্চিম এশিয়া এবং ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দুই পক্ষই। পুতিনের বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি রুশাকভ রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান পরিস্থিতি নিয়েও ফোনে আলোচনা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পুতিন স্পষ্ট করে দিয়েছেন যে ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটবে না রাশিয়া। পুতিনের বিদেশ উপদেষ্টা আলোচনার নির্যাস জানিয়ে বলেন, ট্রাম্পকে আমাদের প্রেসিডেন্ট জানিয়েছেন 2022 সালের ফেব্রুয়ারিতে সেনা অভিযানের নির্দেশ দেওয়ার কারণ ছিল ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার উদ্যোগ এবং ইউক্রেনে বসবাসকারী রুশ জনগোষ্ঠীর সুরক্ষা। ইউক্রেনের কার্যকলাপ এখনও রাশিয়ার সুরক্ষার ক্ষেত্রে সংকট তৈরি করছে। ট্রাম্প নিজেও জানিয়েছেন, পুতিনের সঙ্গে আলোচনায় পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অবস্থানে তিনি হতাশ বলেও জানান ট্রাম্প। ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখনো পর্যন্ত তার সঙ্গে পুতিনের 6বার সরাসরি কথা হয়েছে। তার মধ্যে 4বার কথা হয়েছে গত 6 সপ্তাহের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 16.5 ফুট উঁচু ধাতব পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা শহর। আসা যাওয়ার সব রাস্তাও বন্ধ, শুধুমাত্র একটি সরু রাস্তা খোলা রয়েছে। ওই রাস্তা দিয়ে শহরের বাইরে যাতায়াত করছেন প্যালেস্টাইনিরা। সেখানেও আবার জায়গায় জায়গায় ইহুদি সেনার ক্যাম্প। কড়া নজরদারি চলছে সর্বক্ষণ, যেন আস্ত জেলখানা। রাস্তাঘাটে জায়গায় জায়গায় ইসরায়েলি সেনার ক্যাম্প ওয়েস্ট ব্যাংকের অন্তত 30 লক্ষ প্যালেস্তাইনির কাছে এখন স্বাভাবিক দৃশ্য। কিন্তু সম্প্রতি যেভাবে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল, তাতে আতঙ্কিত ওয়েস্ট ব্যাংকের সিনজিল শহরের বাসিন্দারা। বছর 50-এর মুসা শাবানি সংবাদ মাধ্যম রয়টার্সকে বলেন, সিনজিল এখন একটা বড় জেলখানা, আমাদের মাঠে পর্যন্ত যেতে দিচ্ছে না ইসরায়েলি সেনা, সব ফসল নষ্ট হয়ে গিয়েছে, আমাদের ভাতে মারতে চায় ওরা। সিনজিলে অন্তত 8,000 প্যালেস্তাইনি বসবাস করেন, তাদের মূল জীবিকা কৃষি। ইসরায়েলি সেনা গোটা শহর পাঁচিল দিয়ে ঘিরে ফেলায় শহরের বাইরে যেতে পারছেন না বহু মানুষ। বাইরে বেরোলেও তাদের ওপর কড়া নজরদারি চলছে। শহরের ডেপুটি মেয়র বাহাফোকা বলেন, 10 একর জমির ভেতরে 8,000 প্যালেস্তাইনিকে বন্দি বানিয়ে রেখেছে ইসরায়েলি সেনা। এই শহরের চারপাশ ঘিরে আরও 2,000 একর জমি রয়েছে, যা এই শহরেরই বাসিন্দাদের, কিন্তু তাদের সেখানে যাওয়ার অনুমতি নেই, বেরোতেই দিচ্ছে না। ইসরায়েলের দাবি, 1967 সালের যুদ্ধের পর ওয়েস্ট ব্যাংকের ওই এলাকা তাদের দখলে চলে এসেছে। সেখানে এখন বহু ইহুদি বসবাস করেন, তাদের নিরাপত্তার কথা ভেবেই পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সিনজিল যে প্রশাসনিক ক্ষেত্রের মধ্যে পড়ে, সেই বিনিয়ামিন আঞ্চলিক পর্ষদের প্রধান ইসরায়েল গ্যান্টস বলেন, ইহুদি এলাকায় সিনজিলের লোকেরা পাথর, মলেটভ ককটেল ছুঁড়ে মারত, সেই কারণে এইসব করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কসবা কাণ্ডে নয়া তথ্য। ধর্ষণের সময় নির্যাতিতার মাথায় আঘাত করেছিল মনোজিৎ। লালবাজারের এক গোয়েন্দা আধিকারিক জানান, যৌন নির্যাতনের সময় এমন মাথায় আঘাত করার ফল হতে পারত মারাত্মক। কসবা কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার তদন্তভার গেছে গোয়েন্দা আধিকারিকদের হাতে। এবার উঠে এলো নয়া তথ্য। জানা যায়, ধর্ষণের সময় নির্যাতিতা বাধা দেওয়ায় রেগে গিয়ে তার মাথায় আঘাত করেছিল মনোজিৎ মিশ্র। পুলিশের মতে, গার্ড রুমের বিছানায় নির্যাতিতার মাথা ঠুকে দিয়েছিল সে। তারও আগে ইউনিয়ন রুমের ওয়াশরুমেও ধর্ষণের চেষ্টার সময় বাধা পেয়ে নির্যাতিতার মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দেওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত। কসবায় আইন কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। লালবাজারের এক গোয়েন্দা আধিকারিকের মতে, যৌন নির্যাতনের সময় এমনভাবে মাথায় আঘাত করার ফল হতে পারত মারাত্মক। পুলিশের সূত্র জানিয়েছে, প্রথমে নির্যাতিতাকে জোর করে ওয়াশরুমে নিয়ে গিয়ে যখন ধর্ষণের চেষ্টা করা হয়, তখন তিনি মনোজিতের সঙ্গে ধাক্কাধাক্কি করেছিলেন, তাকে সরানোর চেষ্টা করেন। এভাবে বাধা পেয়ে মনোজিৎ তার মাথা ঝাঁকিয়ে দিয়ে আঘাত করে তাকে। সে দেওয়ালে নির্যাতিতার মাথা ঠুকে দেওয়ার চেষ্টা করে। এরপর যখন তাকে টেনে অপহরণ করে গার্ডরুমের ভিতর নিয়ে যাওয়া হয়, তখন ফের তার উপর অত্যাচার করে মনোজিৎ। ধর্ষণে বাধা দিতে থাকেন, তাকে ফের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখনই অভিযোগকারিনীর মাথা বিছানায় ঠুকে দেওয়া হয়। যদিও বিছানায় কার্টন বা চাদরের গদি থাকায় ওই আঘাত হয়তো মারাত্মক হয়নি। এমনকি ধর্ষণে বাধা পেয়ে সে হকি স্টিক দিয়েও নির্যাতিতাকে মারার চেষ্টা করে। তা থেকে নির্যাতিতার আরও বড় ক্ষতি হতে পারত বলে অভিযোগ লালবাজারের গোয়েন্দাদের। নির্যাতিতাকে এভাবে মারধর করার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আলাদা ধারাও যোগ করা হয়েছে। এই ব্যাপারটি নিয়ে আলাদাভাবে তদন্ত করছেন গোয়েন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। সময়ের সাথে দলের সঙ্গে দিলীপের দূরত্ব যে বেড়েছে তা বলাই বাহুল্য। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল, দিলীপ ফুল বদলাচ্ছেন কিনা। আর এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সেই চর্চা আরও উস্কে দিলেন দিলীপ ঘোষ। বললেন, রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। শাহের সভা তো দূরস্থ,
নয় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও নাকি ডাক পাননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে বেড়েছে তা বলাই বাহুল্য। প্রশ্ন উঠছে, যা পরিস্থিতি তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন না তো দাবাং বিজেপি নেতা? জবাবে দিলীপ নিজেই উস্কে দিলেন জল্পনা। নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়া অভ্যেস দিলীপ ঘোষের, শুক্রবারও তার অন্যথা হয়নি। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন তিনি। সেখানেই মুখ খোলেন তৃণমূলের যোগ প্রসঙ্গে। বললেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। এরপর তিনি বলেন, আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। অর্থাৎ অভিমান যে একরাশ জমেছে তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ। রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসেবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাই না। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। দলের সঙ্গে দূরত্ব ও দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কম আলোচনা হয়নি। এদিন আবারও সেই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ। বললেন, আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিল, আমি একজন সম্মানীয় নাগরিক, সেই হিসেবে গিয়েছি। সরকারি প্রকল্প, কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে। পাশাপাশি তৃণমূল নেতাদের কারোর সঙ্গেই যে তার কোনো রকম সমস্যা নেই তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলা এবং মন্ত্রীর গাড়ি ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের তোলা হয় কালনা মহকুমা আদালতে। মন্তেশ্বরে নিজের বিধানসভা এলাকাতে তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাকে কালো পতাকা এবং ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। তাতে আহত হন মন্ত্রী। এরপরই মন্তেশ্বর থানার পুলিশ এই ঘটনায় যুক্ত 5 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন মন্তেশ্বরের কুলুটের বাসিন্দা মহিউদ্দিন বড়া, শেখ আজহার উদ্দিন, দিগনগরের বাসিন্দা সাদ্দাম মণ্ডল, কুসুম গ্রামের বাসিন্দা বংশী বয়রা, মণ্ডলপাড়ার বাসিন্দা সাহিব শেখ। এই 5 জনকে শুক্রবার তোলা হয় কালনা মহকুমা আদালতে। বিয়ের জন্য প্রায় চাপ দিতেন কলেজ পড়ুয়া প্রেমিকা, কখনো কখনো টাকাও চাইতেন। সেসব আর ভালো লাগছিল না প্রেমিকের, তাই পথের কাঁটা সরাতে প্রেমিকাকে খুন করলেন যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে এই ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম অলকা বিন্দু, বয়স 22। বারাণসীর মির্জা মুরাদ এলাকার রূপাপুরের এক ধাবায় তার গলা কাটা দেহ মেলে। দেহটি কম্বলে মোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল। নিহত তরুণীর পরিবারের দাবি, বুধবার সকালে কলেজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন অলকা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। শেষমেশ ওই ছাত্রের দেহ মেলে। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষমেশ গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তথা অলকার প্রেমিক সাহেব। ধূমপাই ও মদ্যপায়ীদের জন্য দুঃসংবাদ। শীঘ্রই এক ধাক্কায় বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্য ও মদের দাম। আসলে জিএসটি কাঠামোয় বড় সড় রদবদল করতে পারে। সেটা হলেই বিপাকে পড়তে পারে যারা নেশা করে। আসলে জিএসটিতে কম্পেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা কেন্দ্রের। একই সঙ্গে আনা হতে পারে ক্লিন এনার্জি সেস। হেলথ অ্যান্ড এনার্জি সেস মূলত বসানো হবে সিন গুডস, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকারক বলে যে পণ্যগুলি ধরা হয় সেই পণ্যগুলির ওপর। সিন গুডস হিসেবে ধরা হয় মদ, সিগারেট ও তামাকজাত পণ্য, যেমন খৈনি, গুটখা এসবের ওপর। এই পণ্যগুলি এমনি জিএসটির 28% স্ল্যাবে পড়ে। অতিরিক্ত সেস বসলে এক ধাক্কায় দাম অনেকটা বাড়তে পারে, এমনকি সিগারেটের দাম দ্বিগুণ পর্যন্ত হতে পারে। সাফারি পার্কে পায়ে হেঁটে ঘুরছিলেন ওরা। সামনে পড়ে একটি হাতি আর তার সঙ্গে একটা বাচ্চা। হঠাৎই তেড়ে এলো বিশাল ঐরাবত। সাফারি পার্কের পাহারাদাররা বিপদ বুঝে গুলি ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু লাভ হলো না তাতেও। ক্রুদ্ধ হাতের আক্রমণে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 মহিলা পর্যটকের।
এই মর্মান্তিক ঘটনা ঘটেছে জাম্বিয়ার একটি জনপ্রিয় অভয়ারণ্যে। জাম্বিয়ার দক্ষিণ লুয়াঙ্গো ন্যাশনাল পার্কে সাফারির সময় এক হাতির হামলায় প্রাণ হারালেন 2 মহিলা পর্যটক। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক। পুলিশ জানিয়েছে হাতিটির সঙ্গে একটি বাচ্চাও ছিল, আর সেজন্যই আচমকা আক্রমণ করে সে পর্যটকদের। স্থানীয় পুলিশ প্রধান রবার্টসন মোয়েম্বা জানিয়েছেন, ওই 2 মহিলা একটি সাফারির দলে ছিলেন, আর সেই দলটি পায়ে হেঁটে ঘুরছিল। তারা বিগ লাগুন ক্যাম্পে 4 দিন ধরে থাকছিলেন, যা রাজধানী লুসাকা থেকে প্রায় 600 কিলোমিটার দূরে। সেখান থেকেই সাফারিতে বেরিয়েছিলেন তারা। পুলিশ জানায়, মা হাতিটি খুব দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসে। গাইডরা হাতিটিকে থামাতে গুলি চালালেও তাতে কোনো কাজ হয়নি। হাতিটি 2 মহিলাকে পিষে ফেলে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এই ঘটনায় যুক্তরাজ্যের ফরেন অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও নিহতদের নাম প্রকাশ করা হয়নি। জাম্বিয়া সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করে বলা হয়েছে, মা হাতিরা বাচ্চা থাকলে খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে, তাই পর্যটকদের সবসময় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত বছরও জাম্বিয়ায় 2টি হাতির হামলায় 2 মার্কিন পর্যটক মারা যান। ওই ঘটনাগুলিতে নিহতরা গাড়ির ভিতর থাকলেও রেহাই পাননি। এ থেকেই বোঝা যায় হাতির আচরণ কতটা হঠাৎ ও বিপজ্জনক হতে পারে। দক্ষিণ লুয়াঙ্গো পার্ক জাম্বিয়ার অন্যতম জনপ্রিয় সাফারি স্থান। এখানকার বন্যপ্রাণী পর্যবেক্ষণ করতে প্রতি বছর বহু বিদেশি পর্যটক আসেন, কিন্তু সামান্য অসতর্কতায় বড় বিপদ ঘটে যেতে পারে। এই ঘটনার পর সাফারির নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা আবারও খতিয়ে দেখছে প্রশাসন। বিশেষ করে পদাতিক সাফারির ক্ষেত্রে আরও সতর্কতা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। এই প্রথম টয় ট্রেনের জন্মদিন পালন করল দার্জিলিং হিমালয়ান রেল। 144তম বর্ষে পদার্পণ করল টয় ট্রেন। এই প্রথমবার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ শিরোপা পাওয়া ডিএইচআর ও নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হয় এই জুলাই 1881 সালে পাহাড়ি আঁকাবাঁকা পথের নিস্তব্ধতা ভেঙে প্রথম শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ঐতিহাসিক টয় ট্রেন। সেই ঐতিহ্যকে স্মরণে রাখতে এই প্রথমবার টয় ট্রেন দিবস উদযাপিত হল শিলিগুড়িতে। পাহাড়ের বাঁকে মন্থর গতিতে এগিয়ে যাওয়া সেই যান পৌঁছে গিয়েছে 144তম জন্মবর্ষে। টয় ট্রেনের জন্মদিন উপলক্ষে সারা দিন ধরে নানা অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন হয়েছে শুক্রবার। সমস্ত অনুষ্ঠান এবং প্রতিযোগিতার থিম টয় ট্রেন। ডিএইচআর এর আশা, টয় ট্রেনের মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থায় জোয়ার আনবেন তারা। দার্জিলিংয়ের টয় ট্রেনের নাম সারা বিশ্বে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলি ক্রমশ প্রকাশ্য। ব্রিটিশ আমল 1870 সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে টয় ট্রেন চালানো হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়কে টয় ট্রেনের মাধ্যমে যুক্ত করার জন্য এই উদ্যোগের 9 বছর পর 1879 থেকে বাণিজ্যিকভাবে চালানোর জন্য কাজ শুরু হয়। তারপর আরও 2 বছর কেটে যায়। 1881 সালের 4 জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে গড়িয়েছিল প্রথম টয় ট্রেনের চাকা। শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেল স্টেশনে টয় ট্রেন দিবস পালন অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার মেকিং, লাইভ আর্ট এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বেশ কয়েকটি স্কুলের কচিকাচারাও এই অনুষ্ঠানে যোগ দেয়। নতুন গান বাঁধা হয় টয় ট্রেনকে নিয়ে। এটাই খেলনা গাড়িকে জন্মদিনের উপহার। এখন থেকে জয় রাইডের সংখ্যা বাড়ানোর সঙ্গে সঙ্গে আহমেদাবাদ, বেঙ্গালুরু থেকে অত্যাধুনিক টয় ট্রেনের ইঞ্জিন নিয়ে আসা, প্রত্যেক স্টেশনে পরিকাঠামোগত উন্নয়ন করা, মিউজিয়াম ও ওয়ার্কশপগুলিকে ঢেলে সাজার উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ। তবে তার থেকেও বেশি টয় ট্রেনকে ঘিরে এই ধরনের অনুষ্ঠান এবং উৎসব পর্যটকদের আকৃষ্ট করবে বলেই আশাবাদী ডিএইচআর এর আধিকারিকেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর চন্দন কুমার রায়, স্টেশন ম্যানেজার ও নর্থ বেঙ্গল পেন্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, প্রতি বছরে এই দিনটি আরও বড় পরিসরে উদযাপন করার পরিকল্পনা রয়েছে। টয় ট্রেনের ইতিহাস ও তার গর্বিত উত্তরাধিকার নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন উপস্থিত অতিথিরা। হাই নিউজ নেটওয়ার্ক। তীব্র গরমে নাজেহাল ইউরোপের বাসিন্দারা। তাপপ্রবাহের কারণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 8 জনের। পরিস্থিতি খারাপের জেরে বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। গোলার্ধে বছরের উষ্ণতম মাস জুলাই। ইউরোপেও সবে শুরু হয়েছে গ্রীষ্মকাল, কিন্তু এরই মধ্যে হাঁসফাঁস অবস্থা মহাদেশের বেশিরভাগ অংশে।
তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই ইউরোপে ৮ জনের মৃত্যু হয়েছে। গত প্রায় এক সপ্তাহ ধরে পরিস্থিতি এমনই যে কোথাও কোথাও বাধ্য হয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার স্পেনের পরিস্থিতির সামান্য বদল এলেও পূর্ব ও মধ্য ইউরোপের চিত্রটা বিশেষ পাল্টায়নি। গ্রিসে অত্যাধিক তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার কারণে কয়েক জায়গায় দাবানল দেখা গিয়েছে। দাবানল দেখা দিয়েছে স্পেনের ক্যাটালোনিয়া এবং তুরস্কেও। সেভিলের পারদ ইতিমধ্যেই ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে, যা টেক্কা দিয়েছে দিল্লি, কলকাতাকেও। ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় কয়েকশো মানুষ। তাপপ্রবাহের আবহে পর্যটকদের আইফেল টাওয়ারের উপর উঠতে দেওয়া হচ্ছে না। পিছিয়ে নেই জার্মানি, ইটালিও। রোম ও মিলান সহ ইটালির ১৮টি শহরে বৃহস্পতিবার থেকে লাল সতর্কতা জারি হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার পর্যন্ত ইউরোপে গরমের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্পেনে ৪ জন, ফ্রান্সে ২ জন, ইটালিতে ২ জন মারা গিয়েছেন। শুধু তাই নয়, গরমের কারণে গারন নদীর জলের উষ্ণতা বেড়ে যাওয়ায় দক্ষিণ ফ্রান্সের গলফেক পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ২টি চুল্লির মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের বেজনাও পরমাণু বিদ্যুৎ কেন্দ্রেও ২টি চুল্লি বন্ধ রাখা হয়েছে। তবে আপাতত তাপপ্রবাহের কারণে মাথায় হাত পড়েছে আবহবিদদের। মনে করা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণেই এই পরিস্থিতি ইউরোপে। আগামী কয়েক বছরে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।